আরে বাস, তোর সঙ্গে পৃথার যোগাযোগ আছে? আরে এটা তো দারুণ ব্যাপার। নীল উৎসাহের সাথে বলল কথাগুলো। হ্যাঁ রে, আছে তো যোগাযোগ। আসলে আমিও তোর খোঁজ করছিলাম, আর পৃথাও তোকে খুঁজছিল। তা নিয়েই আমাদের যোগাযোগ হয়, বন্ধুত্ব হয়ে যায়। তুই তো জানিস বন্ধুত্ব করার ব্যাপারে আমি কতটা চুজি। তুই যেমন আমার বন্ধু, আর একজন আছে জানিস, যে আমাকে এই ব্যবসাটা করার সময় অনেক সুপরামর্শ দিয়েছিল। তুই জানিস পৃথা এখন বিউটি প্রোডাক্টসের একটা বিরাট কোম্পানি চালাচ্ছে। ওর কোম্পানি বড় বড় লিডিং বিউটি ব্র্যান্ডগুলোর সাথে রীতিমতো পাল্লা দিচ্ছে। কথাটা শুনে নীলের ভীষণ আনন্দ হলো। এই পৃথার সঙ্গে তার আলাপ হওয়ার ব্যাপারটাও দিল্লিতে থাকাকালীন। একটা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করত পৃথা। সেখানেই একদিন কিছু কেনাকাটা করতে গিয়েছিল নীল। কেনাকাটার পর ভুলে একটা ব্যাগ ফেলে চলে আসে সে। নীল বেরিয়ে যাওয়ার পরে সেটা নজরে পড়ে পৃথার। ব্যাগটায় প্রায় ৩ কোটি টাকা ছিল। পৃথা ছুটে এসে নীলকে ডেকেছিল, কিন্তু নীল শুনতে পায়নি। তখন পাগলের মতো পৃথা নীলের গাড়িটার পিছনে পিছনে ছুটেছিল। কিছু দূর যাওয়ার পর নীলের মনে পড়ে ব্যাগটার কথা। নীল ফিরে আসার সময় পৃথার সাথে দেখা হয়। সেই থেকেই ওর পৃথার সঙ্গে বন্ধুত্ব। পৃথা খুবই উচ্চাকাঙ্ক্ষী একটি মেয়ে। ওর স্বপ্ন ছিল বিজনেস করার। সেটা শুনে নীল পৃথাকে ৫ কোটি টাকা দিয়েছিল, যাতে ও নিজের ব্যবসা শুরু করতে পারে। নীল এমনভাবে অনেককেই সাহায্য করত। নীলের এটা ভেবেই ভালো লাগছিল যে পৃথা সেই টাকাটা সঠিকভাবে কাজে লাগিয়েছে। কথা বলতে বলতেই ওরা এসে পৌঁছালো ফেয়ার অ্যান্ড বিউটি কোম্পানির মেইন আউটলেটের সামনে। ঝাঁ চকচকে শোরুম দেখে মনটা ভরে গেল নীলের। কুশল নীলকে নিয়ে শোরুমে প্রবেশ করতেই একজন সুন্দরী রিসেপশনিস্ট ওদের দিকে এগিয়ে এলো হাসি মুখে। কুশলকে দেখে বলল, স্যার, ম্যাডাম আপনার জন্য ৩ তলায় নিজের কেবিনে অপেক্ষা করছেন। আর আমি কি এই স্যারকে স্টোরটা ঘুরে দেখাবো? না না, তার কোনো দরকার নেই। নীল নিজেই সবটা ঘুরে দেখে নিতে পারবে। তারপর নীলের দিকে ফিরে বলল, শোন নীল, আমি পৃথার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুই ততক্ষণ আশপাশটা ঘুরে দেখ। এর ফার্স্ট ফ্লোরে নিউ লঞ্চ বিউটি প্রোডাক্টগুলো রয়েছে। চাইলে বৌদির জন্য যা যা ইচ্ছে নিয়ে যেতে পারিস, বৌদি খুশি হবে। ততক্ষণে আমি আর পৃথা তোর জন্য যে সারপ্রাইজটা প্ল্যান করেছি সেটাকে গুছিয়ে ফেলি, কেমন? ফার্স্ট ফ্লোরে উঠে সত্যিই চোখ ধাঁধিয়ে গেল নীলের। এত রকম বিউটি প্রোডাক্টও হয়। সবকটার দাম বেশ চড়া, কিন্তু মজার ব্যাপার তাতেও ক্রেতাদের ভিড়ের খামতি নেই। সবাই যেন হামলে পড়েছে এই নতুন নতুন প্রোডাক্টগুলো কেনার জন্য। মনে মনে নীল ভাবল, আচ্ছা, সত্যি কি এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে সুন্দর হয়ে ওঠা যায়? যদি সত্যিও হয়, তাও কতক্ষণের জন্য? এগুলো ধুয়ে ফেলার পর তো সেই আগের রূপটাই ফিরে আসবে। এসব ভেবে হাসি পেল নীলের। তারপর সমস্তটা ঘুরে ঘুরে দেখতে লাগলো সে। তখনই পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বর কানে এলো, আরে নীলদা না? পিছন ফিরে তাকিয়ে নীল দেখল অল্প একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে প্রিয়াঙ্কা। আদ্রিতার খুব কাছের বন্ধু এই প্রিয়াঙ্কা। নীলকে দেখে এগিয়ে এলো ওর কাছে। এ কি গো নীলদা, তুমি এখানে কি করছো? সরি টু সে, এখানে যেসব প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো কিন্তু খুব দামি। মানে তোমার ক্ষমতায় কুলোবে না আর কি। তার চেয়ে তুমি বরং ফুটপাতের দোকানগুলোয় যাও, ওখানেই তোমার স্ট্যান্ডার্ডের জিনিসপত্র পাওয়া যায়। মাঝখান থেকে কিছু কেনার পর যদি টাকা দিতে না পারো, তাহলে হয়তো এরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। মাঝখান থেকে আমার বন্ধু আদ্রিতার সম্মানটা ধুলোয় মিশবে। বেচারি তোমাকে নিয়ে এমনিই বড্ড চাপে থাকে। নীল বুঝল প্রিয়াঙ্কা তাকে ডেকেছে বিধিয়ে বিধিয়ে কথাগুলো বলার জন্যই। তাও হাসি মুখেই সে বলল, তুমি এত চিন্তা করো না প্রিয়াঙ্কা। আমি কিনতে পারি বা না পারি তাতে তো তোমার কিছু আসে যাবে না। তুমি বরং তোমার কথা ভাবো না। মানে তুমি আদৌ এগুলো অ্যাফোর্ড করতে পারবে তো? প্রিয়াঙ্কা যে আজ এখানে বিউটি প্রোডাক্ট কিনতে এসেছে, তার পিছনে একটা কারণ রয়েছে। প্রিয়াঙ্কার স্বামী অতীন এই বিউটি স্টোরে ফ্লোর ম্যানেজার ছিল। গতকাল প্রমোশন পেয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার হয়েছে। সেই আনন্দে প্রিয়াঙ্কা স্বামীর নাম করে বিউটি প্রোডাক্ট কিনতে এসেছে, যাতে সবকিছুতেই মোটা রকমের ডিসকাউন্ট পাওয়া যায়। না হলে এটা সত্যি যে এত দামি দামি প্রোডাক্ট কেনার সামর্থ্য তার নেই। সত্যি কথা তেতোই লাগে।
তাই নীলের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল প্রিয়াঙ্কা। তোমার এত সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? দেখো তো, আমি তো তোমাকে তেমন কিছুই বলিনি, শুরুটা তুমিই করেছ। এমনই সময় ওদের কথার মাঝে একজন মোটা সোটা গোলগাল ভদ্রলোক এসে পড়ল। কি হয়েছে প্রিয়া, এই লোকটা কি বলছে? এই ভদ্রলোকই প্রিয়াঙ্কার স্বামী অতীন। প্রিয়াঙ্কা আদুরে গলায় বলল, দেখো না অতীন, এ হলো নীল, আদ্রিতার স্বামী। তোমাকে বলেছিলাম না ঘর জামাই থাকে, আমার বন্ধুর ঘাড়ে বসে খায়। আজ এখানে ওকে দেখে আমি দুটো কথা বলেছি, অমনি আমাকে বলে কি না আমার নাকি এই স্টোর থেকে জিনিস কেনার ক্ষমতাই নেই, শুধু শুধু আমায় কেমন ছোট করছে দেখো। একদিকে সদ্য পাওয়া পদমর্যাদার রোয়াব, অন্যদিকে স্ত্রীর সামনে নিজেকে দাপুটে প্রমাণ করার সুযোগ, দুটোকে কাজে লাগিয়ে বেশ রেলা নিয়ে অতীন বলল, কি এত বড় স্পর্ধা? তুমি আমার বউকে এসব কথা বলেছ? ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে স্টোর থেকে বের করে দেব। তুমি চেনো না আমি কে? আরে কি মুশকিল, আমি কি যেচে কিছু বলেছি নাকি? ওই আমাকে বরং স্টোর থেকে বেরিয়ে যেতে বলেছে। বেশ করেছে বলেছে, তোমার মতন লোককে বেরিয়ে যেতে বলাই উচিত। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তোমার ক্ষমতার দৌড় কত। তাই ভালোই ভালোই এই স্টোর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। যদি না যাই কি করবেন? নীল এবার একটু বিরক্ত হলো, বেশ গম্ভীর হয়ে কথাটা বলল সে। অতীন ফুঁসে উঠে বলল, তাহলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। অতীনের কথা শেষ হওয়ার আগেই কুশলের গলা শোনা গেল। কি হচ্ছে এখানে? কুশল এবং পৃথা দুজনেই চলে এসেছে সেখানে। দুজনকে দেখে একটু থতমত খেয়ে গেল অতীন। কুশলের স্টেটাস তো শহরে কারোরই অজানা নয়, তার উপরে সে পৃথার খুব কাছের মানুষ, তাই তাকে বেশ রেয়াত করে চলে অতীন। অভিযোগের সুরে বলল, স্যার, এই লোকটা স্টোরে এসে গন্ডগোল করছিল, তাই ওকে একটু শায়েস্তা করছিলাম। কুশল রেগে গিয়ে বলল, গায়ে হাত তুলবে বলছিলে তুমি? খুব মারার শখ তাই না? ঠিক আছে, দেখি কত সাহস তোমার, মারো দেখি আমাকে। তাড়াতাড়ি জিভ কেটে নরম সুরে অতীন বলল, এসব কি বলছেন স্যার? আমি সত্যি সত্যি গায়ে হাত তুলতাম নাকি? আমি কি জানি না তাতে স্টোরের বদনাম হবে? আমি তো শুধু ভয় দেখাচ্ছিলাম। প্রথমে তো ভালো কথায় বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু এমন তেঁদর লোক বুঝতেই চাইছিল না, তাই বাধ্য হয়ে ভয় দেখাতে হলো। আপনার বিশ্বাস না হলে আপনি কাস্টমারকে জিজ্ঞেস করুন। বলেই প্রিয়াঙ্কার দিকে দেখালো অতীন। প্রিয়াঙ্কা যে অতীনের স্ত্রী তা কুশল বা পৃথার জানার কথা নয়, তাই অতীন প্রিয়াঙ্কাকে দিয়েই নিজের কথার সত্যতা প্রমাণ করতে চাইল। দুজনেই খুশি, এবার নীল জব্দ হবে। কিন্তু উল্টে পৃথাই নীলের কাছে গিয়ে হাতজোড় করে বলল, আই এম সো সরি, আজ আমার স্টোরে এসে আপনাকে এভাবে অপমানিত হতে হলো। তারপর অতীনকে চড়া গলায় বলল, অতীন, কাল ফার্স্ট আওয়ারে এসে তুমি তোমার রেজিগনেশন লেটারটা জমা দিয়ে যাবে। তোমায় যেন কাল থেকে এই অফিসে দেখতে না পাই। অতীন এবং প্রিয়াঙ্কা দুজনেই অবাক। এ তো পুরো গুগলি হয়ে গেল। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। প্রথমবার আমার স্টোরে এসে এভাবে অপমানিত হতে হলো। আজ আমি যা, সব তো আপনারই দয়ায়। মুখ নিচু করে কথাগুলো বলল পৃথা। ছি ছি পৃথা, এভাবে বলো না। তোমার স্টাফরা সবাই তোমাকে দেখছে, এত আবেগপ্রবণ হলে চলে? এসব অপমান আমি ধরি না, বাদ দাও তো। তবে হ্যাঁ, দারুণ সাজিয়েছ কিন্তু স্টোরটা, আমার ভীষণ ভালো লেগেছে। পৃথার চোখে মুখে খুশির ছোঁয়া। সে বলল, অনেক হয়েছে, আর আপনাকে এখানে থাকতে হবে না, আপনি আমাদের সাথে আসুন। নীলরা এগোতেই অতীন প্রায় ছুটে এলো। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। কুশল রেগে বলল, তুমি যা করেছ তা ক্ষমার অযোগ্য। অতীনের কথায় কাজ হলো না দেখে এবার হাল ধরল প্রিয়াঙ্কা নিজে। কাঁচুমাচু মুখে নীলের কাছে এসে বলল, নীল, আমার বড় ভুল হয়ে গেছে, এখানে যা কিছু হয়েছে সবটাই আমার দোষ। তুমি প্লিজ দেখো যাতে অতীনের চাকরিটা না যায়, ক্ষমা করে দাও নীল। দুজনের অবস্থা দেখে নীলের খারাপ লাগলো। সে পৃথাকে বলল, আমার মনে হয় লোকটাকে একেবারে বরখাস্ত করাটা ঠিক হবে না। ওকে তুমি ওর আগের পোস্টেই রেখে দাও, তাতে ওর একটা শিক্ষাও হবে। পৃথা অতীনের দিকে তাকিয়ে বলল, এ যাত্রায় তুমি বেঁচে গেলে, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তুমি চরম শাস্তি পাবে। তারপরই নীলের দিকে তাকিয়ে বেশ রহস্য নিয়ে পৃথা বলল, শুরুটা ভালো হয়নি, কিন্তু শেষটা দারুণ হবে। সারপ্রাইজ প্ল্যানটা বাকি আছে এখনো, সেখানে কিন্তু আরও দুজন অপেক্ষা করে রয়েছে। কি সেই সারপ্রাইজ?
কারা অপেক্ষা করছে নীলের জন্য? সেখানে কোনো বিপদ হবে না তো নীলের? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।